ওইটা সিগন্যাল ছিল। নিজু মজুমদার, আমিও কিন্তু এরকম অভিযোগ শুনেছি যে এই পুরো বিষয়টির সঙ্গে আওয়ামী লীগের একটি বড় অংশ খুবই ওতপ্রোতভাবে জড়িত। তো আপনি যেহেতু আওয়ামী লীগের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সক্রিয়ভাবে কাজ করছেন বিভিন্ন পর্যায়ে, যে আওয়ামী লীগ এই বিষয়গুলো কতখানি বিবেচনা করছে, ভবিষ্যতে তারা নিঃসন্দেহে ফিরে আসবে, কিন্তু কতখানি আত্মশুদ্ধি নিয়ে ফেরত আসবে এবং এই বিষয়গুলি তারা গবেষণা করছে কিনা, তারা বিশ্লেষণ করছে কিনা যে তাদের ভুলগুলো কি, কারা তাদেরকে আসলে ভুল পথে পরিচালিত করলো, এই বিষয়গুলি তারা কিভাবে করে দেখছে? অনেক ধন্যবাদ। এইটা এমন একটা সেন্সিটিভ কোশ্চেন, বিশেষ করে আমার জন্য। আমার মনে হয় না যে আমি কোনো ধরনের চূড়ান্ত অনুমতি ছাড়া বা সময় ছাড়া এগুলো নিয়ে কথা বলতে পারবো। আমার যতখানি মনে পড়ে নিজুম মজুমদার, আপনিও খুবই আত্মবিশ্বাসী ছিলেন যে কিছুই হবে না, সরকার সব হ্যান্ডেল করবে। আমি আপনাকে বলছি, এটা বলতে তো আমার কোনো বাধা নেই। সেই সময় বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে আমার সরাসরি যোগাযোগ ছিল এবং এটা আমি বলবোই। এবং তারা যদি এগুলো ডিনাই করে, আমার কাছে অসংখ্য প্রমাণপত্র আছে এবং কারা কোথায় বিট্রে করেছে না করেছে সেগুলো আমার কাছে একদম প্রমাণ সহ আছে। সেগুলো নিয়ে আমি কথা বলছি না, কারণ সেনাবাহিনী বিট্রে করেছে, তাতে কোনো রকমের আমার মানে সেনাবাহিনীর একটা অংশ বিট্রে করেছে, সেটা নিয়ে কখনো আমাকে চ্যালেঞ্জ করতে আসলে তারপরে সেগুলোর জবাব আমি দিতে পারবো। কিন্তু প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে যে মূলত বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে কেউ কি করেছে কিনা। দেখেন, আমরা এখন এরকম যেরকম একটা স্টেটের ভেতরে আছি, সেই জায়গাতে আমার মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে কাউকে কনফ্রন্টেশনে আনা, কাউকে ব্লেম করা, কারণ আমরা আহত অবস্থাতে আছি, উন্ডেড। এরকম আহত অবস্থাতে প্রথমে যেটা দরকার, আমার যে ক্ষত, সেই ক্ষতের চিকিৎসা প্রয়োজন। আমি আহত হয়েছি, আমি নিজেকে আস্তে 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 করে ঠিক করবার চেষ্টা করছি। এই আহত বাংলাদেশ আওয়ামী লীগ হয়েছে নানান ভাবে, বেইমানি, বিশ্বাসঘাতকতা থেকে শুরু করে নানান ভাবে। কে কারা কিভাবে আছে সেই জায়গাতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি না, সেই মানুষগুলোর নামও বলছি না। অনেকের নামই আপনি বলছেন, অনেকের রেফারেন্সে আপনার কথা বলছেন, তো হয়তোবা অনেকের ব্যাপারেই সামনে প্রশ্ন আসবে। এখন যারা মিডিয়াতে অনেক রকমের রেফারেন্স দিচ্ছেন, সেগুলো সামনে আসবে, এখন না। আমি আপনাকে কয়েকটা ডট মেলাতে বলি, একটু ঠান্ডা মাথাতে আজকের এই কথাগুলো একটু শুনবেন, এটা গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে, 2018 সালে যেই কোটার সমস্যাটা শেষ হয়ে গেছে, এটা 2021 সালে যেই ছেলেটি রিড করলো, সেই ছেলেটি কে? হু ইজ দ্যাট ওহিদুল ইসলাম তুষার? আচ্ছা, 2021 সালে সে রিডটা করলো, 21, 22, 23, 24, 3 বছর, 3.5 বছর, 4 বছর কোনো সারা শব্দ নাই সেই রিটের। 23শে জুন যখন জঙ্গি সর্দার ওয়াকার যখন সেনাবাহিনী প্রধান হলো, তার পরের দিন রায়টা দিতে হলো কেন? যে রায় দিল জাস্টিস আপনার খিজির হায়াত খান এবং কামরুল কাদের, তারা কারা? তারা কি সাম্প্রতিক সময় আমেরিকাতে গেছিল বা আমেরিকান কোনো প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করেছিল? তাহলে কয়টা ক্যারেক্টারের কথা বললাম? ওহিদুল ইসলাম তুষার, সে রিড করেছে। কেন করেছে রিডটা? সে জানে যে সরকার নিজে পরিপত্র জারি করেছে। সরকারের একটা পলিসিকে চ্যালেঞ্জ করতে পারে কারা? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বিচারপতি কারা যারা রায় দিয়েছে? 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াকার সাহেব যখন সেনা প্রধান হন, তখন অনেকেই বলে যে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, মানে সমস্ত দোষ এই মানুষটার উপরে। মানে মনে হয় যে রাষ্ট্র কাঠামো হচ্ছে উনার কথাতে, মানে উনাকে এক নায়ক বানিয়ে দেওয়া হচ্ছে, অথচ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা নিয়মের মধ্যে করে। কেউ কোনো যদি মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি কেউ যদি বলে যে এরকম আমি শুনেছি জমি জমার সমস্যা নিয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছে যে এটা তো আইনি ব্যাপার। আরে এইটা যদি আইনি ব্যাপার উনি এটা মনেই না করতেন, তাহলে উনার জন্য তো 3 সেকেন্ডের ব্যাপার ছিল বিচারপতিদেরকে ফোন করে বলা এই রায় দিয়ে দাও। উনি কি বলেছেন? তাহলে কি কেউ কি নিজের পায়ে নিজে কুড়াল মারবে বা নিজেকে নিজে বিপদে ফেলবে? মানে সেলফ ইনক্রিমিনেট করবে নাকি কেউ? বাংলাদেশের মানুষের যে ভাবনার স্তর, এটা ভয়াবহ, যে প্রধানমন্ত্রী সবকিছু করতে পারবে, কিন্তু প্রধানমন্ত্রী যে সবকিছু করতে চান না আইনের বাইরে গিয়ে, এইটা কেউ বিশ্বাস করতে চায় না। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে উনি এটা আদালতের উপরে ছেড়ে দিয়েছেন। উনি যদি আদালতের উপর ছেড়ে না দিয়ে উনি যদি প্রভাব খাটাতেন, তাহলে একটা প্রমাণ এর মধ্যে একটু দিয়ে রাখা ভালো। 1999-এ উনি ভারত থেকে ফিরে একটা সংবাদ সম্মেলনে বলেছেন, ভারতের একটা সফরের পরে উনি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে এত জামিন হচ্ছে হাইকোর্টে যে ধরে ধরে সবাইকে জামিন দিয়ে দিচ্ছে। আপনি জানেন যে এটার জন্য তার নামে আদালত অবমাননার রুল জারি হয়েছিল?
এবং একটা যে প্রপাগান্ডা আপনি প্রায় শুনতে পান যে মাননীয় প্রধানমন্ত্রীকে রং হেডেড বলা হয়েছে, এবং বাংলাদেশের মানুষ মনে করে রং হেডেড মানে পাগল, মানে কারণ তার ধারণাই নাই রং হেডেড শব্দটার মানে কি। ওই প্রপাগান্ডাটাও কিন্তু ওই সময়। আমি এই প্রসঙ্গটা কেন আনলাম, তার মানে মাননীয় প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে তার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্টের কিন্তু অভিযোগ দায়ের করেছে। তার মানে কি, উনি যদি প্রভাব খাটাতেন তাহলে ওই লোক কোনোদিন এই পিটিশনটা দায়ের করতে পারতো। আমি প্রমাণটা করছি এই কারণে যে মাননীয় প্রধানমন্ত্রী অল দ্য টাইম আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। আচ্ছা, এই যে আইনের প্রতি শ্রদ্ধাশীল এত বড় আমি বয়ানটা দিলাম, কেন দিলাম? এই কারণে দিলাম যে ওয়াকার যখন 23শে জুন তিনি আপনার সেনা প্রধান হয়, এটা কি মাননীয় প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্ত, নাকি ডিজিএফআই এর রিপোর্ট আছে, নাকি এনএসআই এর রিপোর্ট আছে, ডিবির রিপোর্ট আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে? এগুলো কি আমরা বিবেচনা করেছি? তাহলে এই ওয়াকারকে একেবারে এমন একটা পজিশনে কারা আনলো রিপোর্ট দিয়ে যে সে হচ্ছে সবচেয়ে যোগ্য? আমাদের মনে হয় এইটাও ভাবার দরকার আছে। আমি শুধু ইঙ্গিতগুলো দিয়ে যাই, ভবিষ্যতে যখন আমি বই লিখবো, ভবিষ্যতে যখন আমি আমার এই স্মৃতি রোমন্থন করবো, যা যা জানি উগরে দিব, সেদিন বাকিগুলো জানবেন। আপাতত হিন্টস দিয়ে যাই। আচ্ছা, ফলে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে দায় চাপানোর কোনো কারণ নেই। একটা কি দায় চাপানো হয়, উনার হচ্ছে কি উনার কাজিনের হাজবেন্ড। মানে এটা তো খুবই সহজ, আপনি আমাকে একটা ঘুষি দিবেন, ঘুষি দেওয়ার জন্য আপনাকে একটা পয়েন্ট লাগবে না? এই নিজুম ভাইয়ের মতো দেখতে ওই লোকটা, তার মানে ওর কাজিন মনে হয়, দিয়ে একটা ঘুষি। ব্যাপারটা ওইরকম। আসলে ব্যাপারটা ওইরকম না। এখন আপনাকে তাহলে কি কি বললাম, কারা রিড করলো, সেই ওহিদুল আলম তুষার কে, তার ব্যাংক অ্যাকাউন্ট কি চেক করা হয়েছে, সে কেন রিড করা হলো, 3 বছর পরে এই রিডটা ঠিক 24শে জুন কেন আদালতে উঠলো, এটা কি আমরা চেক করেছি? এই কামরুল কাদের, খিজির হায়াত, এই হাইকোর্টের 2 বিচারপতি কারা, এদের আমেরিকান কানেকশন কি আছে, আমরা কি সেটা দেখেছি? আচ্ছা, এগুলো গেল একটা। এরপর আমি আপনাকে আরেকটা, এইটার সাথে সাথে আমি আপনাকে আরেকটা ছবি দেখাই। ধরা যাক সুলতান আপা, আমি আপনাকে একটা অ্যাটাক করব, নিজুম মজুমদার আমি আপনাকে এখন অ্যাটাক করব, আপনি এখন স্টুডিওতে আছেন নিউ ইয়র্কে, কিন্তু কেউ যাতে কোনোভাবে না বোঝে অ্যাটাকটা আমি করেছি। আমি আরিফ জেবতিক ভাইকে করলাম কি, রাস্তার মোড়ে রাখলাম একটা অস্ত্র নিয়ে, তার সাথে আরো 4টা টিম রাখলাম। এখন আমি আপনার সাথে এমন একটা আচরণ করলাম, এমন একটা পরিস্থিতি তৈরি করলাম, আপনি ঘুরে ঘুরে আরিফ জেবতিক ভাইয়ের ওই লেনে গিয়েই দাঁড়ালেন। আরিফ জেবতিক ভাই যে আরো 4জন লোককে ঠিক করেছে, আবার বাম দিকে ঘুরে ওই লেনেই গেলেন। তার মানে আমি একটা ক্ষেত্র তৈরি করেছি এই সেনাবাহিনী এই এই লাইনে নিয়ে আসার জন্য। কারণ আওয়ামী লীগের অনেক সিনিয়র লিডাররা, নাম বলবো না, নাম বললে এখনো নাম বলার সময় আসেনি, সিনিয়র লিডাররা আপনার রাস্তাতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নামাতে চেয়েছিল। কেন? সমাবেশের জন্য, মিছিলের জন্য। কারা এইখানে বাধা দিয়েছিল? আমাকে সেই নামগুলো জানতে হবে। আপনাকে এইটাও জানতে হবে যে আমরা সেনাবাহিনীকে কেন, যখন বিএনপি আন্দোলন করলো ইলেকশনের আগে, তখন ওরা যখন একটা সমাবেশের ডাক দেয়, আমরাও তো একটা সমাবেশের ডাক দিই। মানুষজন বললো না যে আমরা বিএনপি কে নকল করি, এই করি? কেন সেই স্ট্র্যাটেজিটা নেওয়া হয়েছিল জানেন? যাতে তারা বসে যেতে না পারে। এটাই তো ছিল আমাদের ব্যাপারটা। তাহলে একই স্ট্র্যাটেজি কেন আমরা ওই 5ই অগস্টের আগে নিতে পারলাম না? কারণ 21 তারিখের মধ্যে ওই বৈষম্য বিরোধী ওরা নিশ্চিত হয়ে গিয়েছিল যে দে ফেইলড। এই 21 থেকে 30 তারিখ পর্যন্ত কি হয়েছিল? এই সময়টাতে ঠিক কোন কোন লোক, দরবেশ বলেন আর ফকির সন্ন্যাসী বলেন, কারা আমাদেরকে নামতে দিল না রাস্তায়? কাদের পরে দাড়ি কেটে ফেলতে হলো? কারা আমেরিকান এমবিসিতে 5 তারিখের পর পর আশ্রয় নিল? আমেরিকান এমবিসি কাদেরকে ধরে আবার ডিজিএফআই এর কাছে দিল? ডিজিএফআই আবার কাদেরকে ট্রলারে উঠিয়ে দিল? সব নাম আসবে, সবকিছু আসবে, আমরা সব জানি, আমাদের সব জানা হয়েছে খন্দকার মোশতাক কে।